আর সমস্ত ঢেলে দিয়ে গেছেন কাকে? না সুভাষচন্দ্র বসুকে। যখন সুভাষচন্দ্র বিবেকানন্দ একদিকে চলে যাবেন, সুভাষচন্দ্র বসু সেই সময় প্রচণ্ড শরীর খারাপ। লোকনাথ বাবা ওনাকে দেখা দিতেন, উনি লিখছেন যখন উনি ভগবানজি হিসাবে, ফৈজাবাদের ঘটনা এটা, মদ আনিয়েছেন, রবীন্দ্র শুক্লাকে বলছেন মদ নিয়ে এসো। রবীন্দ্র শুক্লা মনে মনে ভাবছেন এ সাধু কিরকম সাধু, মদ্যপান করে। উনি তো মহাতান্ত্রিক ছিলেন, ক্রিয়াযোগ করেছেন। উনি ওনার যে রুদ্রাক্ষটা ছিল, রুদ্রাক্ষের মালা মদের মধ্যে ডুবিয়ে এরকম গুনছে। নকশাল আমলে দুলাল নন্দীর কাছে কিছু ছেলে বোধহয় লাখখানেক মতো টাকা এরকম চেয়েছিল। আজকে সারা পৃথিবীতে যা দেখছেন, সারা বাংলায় যা দেখছেন, সারা ভারতবর্ষে যা দেখছেন, পূর্ব পরিকল্পিত, প্ল্যানিং করা। দুলালবাবু তো গিয়ে ব্যাগটা সেখানে রেখেছেন, আর রেখে ভগবানজিকে প্রচণ্ডভাবে ডাকছেন। ওনারা কি করতেন, মাঝে মাঝেই ফৈজাবাদ যেতেন। অলৌকিকতার বিভিন্ন স্তরের আলোচনা করতে করতে সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের আপনারা ইতিমধ্যে 493 নম্বর এপিসোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর দৈব অলৌকিক জীবন কাহিনীর একটি এপিসোড আপনারা শুনেছিলেন। আসলে এই ধরনের আলোচনার কখনো কোনো শেষ হয় না, প্রশ্ন আসতেই থাকে, জিজ্ঞাসার ক্রমাগত আগমন ঘটতেই থাকে, এবং তার সাথে সাথে উত্তর খোঁজার একটা প্রচেষ্টা আমাদের সকলের মধ্যেই চলতে থাকে। সেই প্রচেষ্টারই একটা অঙ্গ হিসাবে আজকের এই পডকাস্ট এপিসোডে আমরা পেয়েছি মাননীয় শ্রী অভিজিৎ চট্টোপাধ্যায়। আর আজকে আমরা তার কাছ থেকে উপহার পাওয়ার অপেক্ষায় রয়েছি নেতাজির আধ্যাত্মিক অলৌকিক জীবনের অজানা বেশ কিছু কাহিনীকে নিয়ে। আমরা আশা করব আজকে আরও নতুন কিছু দিক উন্মোচিত হবে। দেশের নায়কের প্রতি সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের এই সামান্য প্রচেষ্টা আপনাদের সহযোগিতায় সমৃদ্ধ হয়ে উঠুক, এই কামনা করি। আপনাকে সাধক অলৌকিক রহস্য চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে নেতাজির আধ্যাত্মিক জীবন এবং অলৌকিকতা বলতে আমরা যতটুকু যা বুঝি তার কিছু প্রেক্ষাপট এবং অজানা কিছু রহস্য জানতে চাই। দর্শকরাও সারা পৃথিবী জুড়ে যারা এই মুহূর্তে দেখছেন অপেক্ষা করে রয়েছেন। নমস্কার। কোনো রাজনৈতিক নেতা যদি তার আধ্যাত্মিকতা না থাকে, তাহলে তিনি বিশ্বস্ত্রাতা বা মাতৃভূমির ত্রাতা হতে পারেন না। নেতাজি যদি রাজনীতিবিদ না হতেন, বিপ্লবী যদি না হতেন, বিদ্রোহী যদি না হতেন, তাহলে কিন্তু উনি সন্ন্যাসী হতেন। ঠিক বিবেকানন্দের উল্টোটা। বিবেকানন্দ যদি সন্ন্যাসী না হতেন, তাহলে উনি হতেন বিদ্রোহী, বিপ্লবী। ঠিক তেমনি নেতাজি যদি বিপ্লবী না হতেন, তাহলে উনি সন্ন্যাসী হতেন। কিন্তু এই আধ্যাত্মিকতাটা ওনার এসেছিল সেই ছোটবেলা থেকে। ওনার দেশের বাড়ি, যেটা এখন সুহাস গ্রাম বলে, ওটা অ্যাকচুয়ালি আপনার বসিরহাট মহকুমার এলাকায় পড়ে আর কি, দক্ষিণ 24 পরগনা। তা ওখানে ওনাদের বাড়ি ছিল। একটা সময়ে ওনার পূর্বপুরুষ পুরন্দর খাঁ উপাধিতে কিন্তু ভূষিত ছিলেন। এবং কেন এই উপাধি দেওয়া হয়েছিল? কারণ উনি ছিলেন হোসেন শাহের নৌসেনাপতি শুধু নন, একজন মন্ত্রীও। এবং ওনাদের বাড়িতে এই আধ্যাত্মিকতার বীজ তখনই প্রথিত ছিল। এখনো তো ওনাদের নিজেদের পুজো, দুর্গা পুজো, কালী পুজো এসব হয়। তারপর একটা সময় উনি চলে গেছিলেন কটকে, ওনার বাবা। এবার কটকের পরিস্থিতিটা কিন্তু অদ্ভুত। চিন্তা করুন, কটক সেই সময়কার যত হিন্দু রাজাদের পরপর কিন্তু হিন্দু রাজারাই ওখানে ছিলেন কটকে। তাই কটকের একটা আবহাওয়া ছিল হিন্দুত্বের, ভারতীয়ত্বের। হিন্দুত্বটা ব্যাপক অর্থে ব্যবহৃত হচ্ছে। হিন্দুত্ব মানে হচ্ছে এই সিন্ধু অববাহিকায়, সিন্ধু সভ্যতার যারাই মানুষ তারাই হিন্দু। আর ভারতীয়ত্ব, যারাই এই ভারতের মানুষ, ভারতকে নিজের মা বলে মনে করেন, তারাই হচ্ছেন ভারতীয়। ভারত মাতার যারা সন্তান, তারাই ভারতীয়। এবং ভারতীয় হতে গেলে ভারতের ভাবধারা, ভারতের চিন্তাধারা, ভারতের সংস্কার আজকের নয়, হাজার 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 বছর পুরনো। সেই বৈদিক যুগ থেকে আমাদের একটা আধ্যাত্মিক
চেতনা প্রতিটা মানুষের মধ্যে কিন্তু বইছে, এবং বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ কিছু স্থানে তার প্রকট হওয়া কিন্তু খুবই মানে প্রকট হয় আর কি, খুব ভালোভাবে প্রকট হয় এবং তার পরিচয় পাওয়া যায়। যেমনি এগুলোকে কি বলবো, আধ্যাত্মিক একটা ভাইব বলা যায়। যেমন ধরুন এই কটকেও ছিল, কটকে দেখবেন প্রচুর মন্দির, প্রচুর হিন্দুত্বের নিদর্শন, ভারতীয়ত্বের নিদর্শন। কটক হিন্দু রাজাদের একটা জায়গা। কটকের আবহাওয়া, লোক সংখ্যাও তখন খুব বেশি ছিল না, তা সেই আবহাওয়ায় উনি মানুষ হচ্ছেন এমন একটা বাড়িতে যেখানে হচ্ছে কিন্তু আপনার মানে নিউক্লিয়ার ফ্যামিলি নয়, একান্নবর্তী পরিবার। সেই একান্নবর্তী পরিবারে প্রত্যেকের নিজের কর্ম করছেন, নিজের দায়িত্ব পালন করছেন এবং সবাই সবাইকে সম্মান দিচ্ছেন। বাড়ির একজন কাজের লোক, সে কিন্তু কাজের লোক না, এই মদনা এই বলে তাদের ডাকা হয় না। ছোটরা তাদের কাকা, জ্যাঠা, দাদা বলে ডাকছে, বড়রা তাদের ভাই বলে ডাকছে। মানে একটা অদ্ভুত সুন্দর, এবং তারাও নিজেরা কিন্তু নিজেদেরকে ভাবছে এই পরিবারের তারা অংশ। একটা সম্মানজনক সামাজিক পরিবেশ, সম্মানজনক সামাজিক পরিবেশ, যেটা আমাদের আগের দিনে ছিল, যে জিনিসটা আমাদের আস্তে আস্তে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যার ফলে আমরা এত একাকী হয়ে পড়ছি। সেই জিনিসটা তখন ছিল না, এবং সেই পরিবেশে উনি বড় হচ্ছেন। সেইখান থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতার বীজ আসে, অঙ্কুরিত হচ্ছে। এবার সবচেয়ে বড় কথা, ওনার মাস্টার মশাই বেণীমাধব দাস, একজন মাস্টার মশাই কিন্তু তৈরি করে একটা মানুষকে। আপনি একজন মানুষ যদি খুব ভালো দেখেন তাহলে জেনে রাখবেন, তিনটে মানুষের পিছনে রয়েছেন, বাবা, মা আর তার শিক্ষক। এই তিনটে ভালো মানুষের জন্যই এই মানুষটা কিন্তু ভালো হয়েছে, তার আধ্যাত্মিকতা বোধ বা যাই বলুন সেই জায়গাটাতে পৌঁছে গেছে। এই তিনটে মানুষ কোনোদিন কোনো স্বার্থ নিয়ে কাজ করেনি। মায়ের কোনো স্বার্থ থাকে না, বাবার কোনো স্বার্থ থাকে না, শিক্ষকের কোনো স্বার্থ থাকে না। তাই এই ধরনের পরিবেশে উনি তৈরি হয়েছেন। এবং এই ওনার মধ্যে কীরকম একটা ব্যাপার ছিল যে উনি কিন্তু রাস্তায় কাউকে যদি অবস্থায় দেখতেন, মানে খুব দিন দরিদ্র, ওনার মনে প্রশ্ন জাগতো, আমি যেটা পাচ্ছি ওই লোকটা কেন পাচ্ছে না। এবং সেইখান থেকে কিন্তু আপনার বিদ্রোহের বীজও অঙ্কুরিত হচ্ছে ভেতর ভেতর। প্রচলিত সমাজ ব্যবস্থা, একটা মানুষ খেতে পাবে আর একটা মানুষ খেতে পাবে না কেন, এটা কিন্তু আপনার কমিউনিজমের কথা বলছি না। উনি কমিউনিজমকে ঘৃণা করতেন, যতই বামপন্থীরা বলুক যে নেতাজি কমিউনিস্ট ছিলেন, নেতাজি মোটেই কমিউনিস্ট ছিলেন না। নেতাজির মতো মানুষ উনি যেটা ছিলেন সেটা হচ্ছে বৈদিক সমাজবাদ। রামের দিকে যদি তাকান, রামের দিকে আমাদের শ্রীরাম ঠিক যা ছিলেন। রামরাজত্ব আমরা কেন বলি? আমরা রামরাজত্ব একটাই কারণে বলি, যেখানে আপনার মানে রাজনীতি বা রাজার নীতি আর কি, রাজার নীতিটা ছিল না, নীতির রাজাটা ছিল। শুধু তাই না, উনি সমাজবাদ, সব কিছুর গণতন্ত্র, রাজতন্ত্র, এই তিনটের একটা সমসত্ব মিশেলে কিন্তু রাজ্য পরিচালনা করেছেন। তখন তো সর্বধর্মর ব্যাপার ছিল না। নেতাজির মধ্যে যেটা ছিল, পরধর্ম মত সহিষ্ণুতা, সেকুলারিজম নয়। সেকুলারিজম মানে আপনি যারা সেকুলার কথাটা যাদের, শব্দটা যাদের, সেই শব্দটা আপনি ডিকশনারি দেখুন, অক্সফোর্ড ডিকশনারি খুলুন, লেখা আছে ধর্মহীনতা। আরে আপনার মানবিকতাহীন কি আপনি তো মানব, আপনার সবচেয়ে বড় ধর্ম মানবতা, তাহলে আপনি ধর্মহীন হলেন কি করে? ঠিক। বিবেকানন্দ বলেছিলেন নাস্তিক আবার কি? যে নিজেকে বিশ্বাস করে না সে নাস্তিক। মানুষ তো একটা কিছুকে বিশ্বাস করে, নিজেকে তো অন্তত বিশ্বাস করে, তাহলে সে নাস্তিক হলো কি করে? বুদ্ধদেবও নাস্তিক ছিলেন না, পন্থাটা আলাদা ছিল। এবং নেতাজি যেটা ছিলেন, সর্বধর্ম মত সমন্বয়কারী এবং পরধর্ম মত সহিষ্ণু। তার মানে এই নয় যে কোনো ধর্ম যদি অন্য ধর্মকে আঘাত করে
উনি তার প্রত্যাঘাত করবেন না, এই জিনিসটা নয়। যে কোনো অন্যায়ের মানে প্রতিবাদী। এইবার এই যে আধ্যাত্মিকতার বীজ কি করে এলো? পূজা, পাঠ, শিক্ষা, দীক্ষা, রামায়ণ মহাভারতের মানে পর্যালোচনা, বিভিন্ন পুরাণ পাঠ, বিভিন্ন গ্রন্থ পাঠ। উনি বলেছেন আমাকে সব কিছু পড়তে হবে, সব কিছু জানতে হবে, তবে আমি আমার নিজের জিনিসটাকে তৈরি করব, তো নিজেকে তৈরি করতে পারবো। উনি নিজের বন্ধু হেমন্ত সরকারকে বলছেন আমাকে এমন হতে হবে যাতে আমি ভবিষ্যতের প্রফেট হতে পারি। অতীতটা আমাকে পুরোপুরি জানতে হবে, এমবডিমেন্ট অফ দ্য পাস্ট, এবং বর্তমানকে আমাকে সঙ্গে করে নিয়ে সঙ্গে চলতে হবে। বর্তমানটাও আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং ভবিষ্যৎ 10টা হতে হবে। আস্তে 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 উনি নিজেকে বিভিন্নভাবে আধ্যাত্মিক পথে চালিত করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, ঠাকুর, মা মানে মা শারদামণি এবং রামকৃষ্ণদেব, সব আরেকজন হচ্ছেন স্বামী বিবেকানন্দ। ওনার আইডল ছিলেন স্বামী বিবেকানন্দ, যার মতো মহাবিপ্লবী খুব কমই পৃথিবীতে এসেছে। আর দুজন মহাবিপ্লবী তো মা তো ছেড়েই দিন, ঠাকুর কিন্তু যে জিনিস করে গেছেন সে জিনিস বুঝেছিল ইংরেজরা। উনি বলে দিয়েছিলেন যত মত তত পথ। সেই সময় ওই যত মত তত পথ আলটিমেটলি একটাই পথ, যেটি হতো ইংরেজদের বেশি দিন টিকতে হতো না। ইংরেজরা বুঝেছিল, আর সেই কারণে ইংরেজরা মানে বাংলা বঙ্গভঙ্গ করবার প্ল্যানটা করেছিল। আলটিমেটলি সেটাই করলো, 1947 সালে করলো, তখন করতে পারলো না। ইংরেজরা কিন্তু বুঝেছিল ওই খ্যাপাটে লোকটি যে কি জিনিস বামুন, ও এমন জিনিস দিয়ে গেছে, এটা যদি সবাই শুরু করে যত মত তত শ্রী চৈতন্য যা করেছিলেন, শ্রী রামকৃষ্ণদেব সেম জিনিস করেছে, মহাবিপ্লবী। মহাবিপ্লবী। আর বিবেকানন্দ ভারতের আত্মার প্রতীক, ভারতের আত্মার মূর্ত প্রতীক। আর সমস্ত ঢেলে দিয়ে গেছেন কাকে? না সুভাষচন্দ্র বসুকে। যখন সুভাষচন্দ্র মানে বিবেকানন্দ একদিকে চলে যাবেন, সুভাষচন্দ্র বসু সেই সময় মানে প্রচণ্ড শরীর খারাপ, বিছানায় শুয়ে রয়েছেন। এবং সে সময় দেখা মানে একটা কথা শোনা যায় যে এক সন্ন্যাসী এলেন বাড়িতে, কিন্তু সেই সন্ন্যাসীকে ফিরে যেতে আর দেখা যায়নি। সবাই বলেন স্বামী বিবেকানন্দের মতোই পিছন থেকে তাকে দেখা গিয়েছিল, স্বামী বিবেকানন্দের মতোই দেখতে, এবং সমস্ত কিছু সেই সন্ন্যাসী বালক সুভাষের ওপর দিয়ে গেছিলেন, বালক সুভাষকে দিয়ে গেছিলেন। এরপরে উনি ক্রিয়াযোগ পেয়েছেন 1939 সালে বড়রাচরণ মজুমদারের কাছে, 13ই জুন কলকাতার মল্লিক বাড়িতে ওনার ক্রিয়াযোগে দীক্ষা হয়েছিল। এবং বরদাচরণ মজুমদার যখন ওনাকে ক্রিয়াযোগে দীক্ষা দিচ্ছেন, যাকে অরবিন্দ, ঋষি অরবিন্দ কিন্তু বলেছেন যে গ্রেটেস্ট যোগী অফ বেঙ্গল, ঋষি অরবিন্দর এই সার্টিফিকেট বলবো না, এদের সার্টিফিকেট দিয়ে রেকগনাইজ করা আর কি, তার মানে সেই উপলব্ধি বা অনুভূতি। যিশুকে যেমনি জোহন রেকগনাইজ করে দিয়েছিল, এরকম একটা একজনকে করে দিতে হয়, ইনি কে সেটাই তার কাছে দীক্ষা নিয়েছিলাম। বরদাচরণ মজুমদারের কাছে দীক্ষা নেওয়ার সময় বরদাচরণ মজুমদার মানে কিছুক্ষণ বাদে ঘর থেকে যখন ঘন্টা তিনেক না ঘন্টা কয়েক বাদে বেরিয়ে যখন আসছে, তখন বরদাচরণ মজুমদার একটা কথা বলেছেন, এ তো মহাক্ষত্রিয়, এর শুধু ব্রাহ্মণ দৃষ্টিটা আমি খুলে দিলাম, আর এইটা যখন খুলে যাবে সারা পৃথিবীতে ও যে কি করতে পারে আর কি না করতে পারে তোমরা দেখে নিও। এই ও শুধু ব্রাহ্মণ্য দৃষ্টিটাকে আমি খুললাম, মহাক্ষত্রিয় মানুষ। শুধু তাই নয়, আপনার বামা খ্যাপার তারাপীঠের তারা খ্যাপার পুরোপুরি ওনার হেল্প ছিল। তারা খ্যাপা ওনাকে রণাঙ্গনে বলছেন, তারা খ্যাপা আমাকে নিয়ে সারা বিশ্ব দর্শন করিয়েছেন। ভাবুন, লোকনাথ বাবা ওনাকে দেখা দিতেন, উনি লিখছেন যখন উনি মানে ভগবানজি হিসাবে ফৈজাবাদে রয়েছেন, তখন উনি চারণিক এখান থেকে যারা যেতেন দেখা করতে, তাদের উনি বলতেন, ওরা ফটফট করে লিখে রাখতো ডায়েরিতে। ওদের বলছেন যে লোকনাথ বাবা এখনো দেখা দেন, বারোদির ব্রহ্মচারী এখনো দেখা দেন। এমনকি শুনলে অবাক হবেন, আমাদের ওঙ্কারনাথ দেব যেদিন দেহ রাখেন, সীতারাম ওঙ্কারনাথ দেব, উনি নামাবতার, মানে মানুষটা যে কোন স্ট্যাচারের ছিলেন সাধক ভাবা যায় না।
উনি যেদিন দেহ রাখেন সেদিনকার কথা বলছেন ভগবানজি, ওনাকে দেখলাম, কিন্তু যেরকমভাবে দেখার কথা, মানে যেরকম স্পষ্টতা বা যেরকম ওড়া পাবো ভেবেছিলাম সেটা পেলাম না। মনে হচ্ছে উনি দেহ রাখবেন, রেখেছিলেন দেহ। তখন তার প্রচন্ড দেখা অসুস্থ। করতেন ওনারা, প্রচন্ড অসুস্থ, দেখা করতে যেতেন ওনারা। রবীন্দ্র শুক্লা বলছেন, ফৈজাবাদের ঘটনা এটা, মদ আনিয়েছেন। রবীন্দ্র শুক্লাকে বলছেন মদ নিয়ে এসো। রবীন্দ্র শুক্লা মনে মনে ভাবছেন, এ সাধু কিরকম সাধু, মদ্যপান করে। উনি তো মহাতান্ত্রিক ছিলেন, ক্রিয়াযোগ করেছেন। তারপর যখন আপনার তিব্বতে ছিলেন, তিব্বতে উনি তন্ত্র সাধনা করেছেন, এবং সেসব জায়গায় ওনার গল্প আছে, ব্যাপার আছে। সে তান্ত্রিক, ওনাকে লামা তান্ত্রিক ওনাকে কিভাবে সাধনা করিয়েছিল, নীলার অঙ্গুরি দিয়েছিল, নীলা দিয়েছিল, বলেছিল যে এই নীলাটা তুমি তোমার বালিশের তলায় রেখো, যদি না রাখতে পারো পাশের ঘরে রেখো, তোমার কাছে থাকবে এটা। আবার দলাই লামা যখন মানে ভারতবর্ষে এলেন, এই দলাই লামাকে পাঠিয়েও ছিলেন উনি। মাও সেতুংকে উনি বারবার বলেছিলেন যে তুমি তিব্বত আক্রমণ করো না। মানে এর পরতে পরতে আজকাল সব বেরোচ্ছে, তিনি রয়েছেন, তিনি তিনি আছেন। দলাই লামার এখানে আসার পিছনে উনি, এবং পুরো রাস্তাটা যখন চাইনিজ ফাইটার প্লেন, বম্বার প্লেন দলাই লামাকে ট্রেস করে ফেলেছে যে এই রাস্তা দিয়ে দলাই লামা পালাচ্ছে, তখন দলাই লামার মাথার ওপরে পুরোপুরি কালো মেঘ দিয়ে ছাইয়ে দেওয়া, যে মেঘ দলাই লামা ভারতবর্ষের সীমানা পেরোনোর পরেই সরে চলে গেল। এগুলো তো ওনারই কৃপা বা ওনারই কাজ, ওনারই অলৌকিকতা। এই যে বলছিলাম রবীন্দ্র শুক্লাকে বলেছেন মদ নিয়ে আসতে, রবীন্দ্র শুক্লা তো খুব ভাবছেন এ একটা সাধু, কিরকম সাধু, এ মদ নিয়ে খাচ্ছে, এ খাচ্ছে। তিনি জানতে পেরেছেন, অনেকেরই এরকম অভিজ্ঞতা হয়েছে, যারা ওনার সঙ্গে থাকতে তাদের অভিজ্ঞতা হয়েছে যে কিরকম উনি অন্যের ইয়েটা বুঝতে পারতেন, থট রিডিং। আমি কিন্তু আপনাদের বলেছি যে এই থট রিডিং, ফট রিডিং এগুলো কিন্তু খুব অলৌকিক না, এগুলো একটা সাধনার জায়গায় পৌঁছে গেলে, স্টেজে পৌঁছে গেলে এটা অটোমেটিক্যালি আসে। তা উনি পর্দার আড়ালে তো থাকতেন, একটা গ্লাস দিয়েছেন, দিয়ে বলেছেন এতে মদ ঢালো। মদের পুরো এটা ঢেলে দিয়েছে। উনি ওনার যে রুদ্রাক্ষটা ছিল, রুদ্রাক্ষের মালা মদের মধ্যে ডুবিয়ে এরকম গুনছে, এইখান থেকে শোঁ 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 করে মদ কমছে। উনি বলেছেন যিনি তান্ত্রিক হবেন তিনি বলবেন না আমি তান্ত্রিক, আপনার সামনে দিয়ে মহাতান্ত্রিক চলে গেলেও আপনি জীবনে জানতে পারবেন না। তাই আমরা জানতে পারিনি, আমরা অলৌকিকতার মাপকাঠিতে বিচার করি সাধু কত বড়। অ্যাকচুয়ালি অলৌকিকতাটার কোনো ওনাদের কাছে ভ্যালুই নেই, দামই নেই। আমাদের মতো অর্বাচীনদের কাছে এইগুলোর দাম। অলৌকিক বলে কিছু হয় না, এটাও বিজ্ঞান ভিত্তিক। সেই জায়গায় আপনি পৌঁছে যাবেন, আপনার কাছে ক্লিয়ার রহস্যটা বোঝা যাবে। এবার যখন ওটা মদটা নেই, তখন উনি বলছেন আমার জন্য আনাইনি, এটা কি জন্য আনিয়েছিলাম বুঝেছ? মাকে আমরা মদ নিবেদন যখন করি, কারণ সেটা কারণে পরিণত হয়ে যায়। সেই তন্ত্র সাধনা যিনি সত্যি তান্ত্রিক, আপনি সেই কারণ খেয়ে দেখবেন ওটা জল, ওটা কারণ নয়। তিনি পরিণত করে দিতে পারেন, এমনকি দুধে পরিণত করে দিতে পারেন, যেটা বিশুদ্ধানন্দজি করতে পারতেন। মানে ওনার আরো কত বলবো, দুলাল নন্দী কলকাতা থেকে যেতেন। আমাকে একজন জয়শ্রী থেকেই, জয়শ্রী সে মেম্বার, সে একবার দুলাল নন্দীর সঙ্গে দেখা করতে গেছিল। নাম বলছি না তার, কারণ জিজ্ঞাসা করা নেই তো তাকে। সে দুলাল নন্দীর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে কিন্তু ভালো গবেষক, এটুকু বলে দিচ্ছি, খুব ভালো গবেষক, অনেক বই লিখেছে, একদম তরুণ ছেলে। সে গিয়েছিল, দুলাল নন্দী ওনাকে একটা ঘটনা বলেছিলেন। সে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তা দুলাল নন্দী তাকে ঘটনাটা বলেছিলেন, নকশাল আমলে দুলাল নন্দীর কাছে কিছু ছেলে বোধহয় লাখখানেক মতো টাকা এরকম চেয়েছিল। এটা আমি তার মুখেই শোনা ঘটনাটা। দুলাল নন্দীকে বলেছিল এরকম একটা জায়গায় তুমি গিয়ে অ্যাটাচিটা রেখে আসবে। একটা মজার ব্যাপার কি জানেন তো, জয়শ্রীর যারা মেম্বার বা নেতাজিকে নিয়ে যারা কাজ করেন বা ভগবানজিকে নিয়ে যারা কাজ করেন, ওই তাদের কাছে উনি
মানে যা কিছু হোক সব কিছুর সঙ্গে এটা করছি আর কি, জানি তুমি দেখো। ঈশ্বরকে যেমন আমরা জানি একটু। হ্যাঁ, হুম। একদম ঈশ্বর তো, উনি তো ঈশ্বর। মানে উনি সৃষ্টি স্মৃতি প্রলয় করতে পারার মতো ক্ষমতা ধরেন, উনি সেই স্ট্যাচারের সন্ন্যাসী। আজকে সারা পৃথিবীতে যা দেখছেন, সারা বাংলায় যা দেখছেন, সারা ভারতবর্ষে যা দেখছেন, পূর্ব পরিকল্পিত, প্ল্যানিং করা, এবং সেই প্ল্যানিংয়েই কাজটা চলছে। তো যাই হোক, দুলালবাবু তো গিয়ে ব্যাগটা সেইখানে রেখেছেন, আর রেখে ভগবানজিকে প্রচণ্ডভাবে ডাকছেন। ওনারা কি করতেন, মাঝে মাঝেই ফৈজাবাদ যেতেন। আচ্ছা। এবার কিছুদিন বাদে দুলালবাবু গেছেন, তখন দুলালবাবুকে ভগবানজি বলেছেন, কি তুমি এই দিন এই সময় খুব একটা ফ্যাসাদে পড়ে আমাকে খুব ডাকছিলে না? এরকম ঘটনা ঘটেছে, আচ্ছা। এরকম ঘটনা আরো অনেকের সঙ্গে ঘটেছে, খুব ডাকছিলে না? এবং উনি এখনো বলছে, এই যে আমরা আলোচনা করছি ওনার সম্বন্ধে, উনি জানতে পারছেন। উনি জানতে পারছেন। যেখানে ওনার পুজো হয়, আমার বাড়িতে প্রতিদিন প্রতি সোমবার ওনার পুজো করি, কারণ শিবই, উনি তো শিব, হুম হুম, নিশ্চয়ই। মহাকাল। এবার ঘটনাটা হলো, দুলাল নন্দী বলছেন, হ্যাঁ আমি আপনাকে ডাকছিলাম। তখন উনি বলছেন, যে কারণে ডাকছিলে সেটা ওইখানেই রয়েছে, গিয়ে নিয়ে চলে এসো। ফিরে এসে দুলাল নন্দী দেখেন উনি যে জায়গায় অ্যাটাচিটা রাখতে বলেছিল সেখানেই রাখা রয়েছে, কেউই নিয়ে যায়নি। শুধু ভগবানজি নাম করে ভগবানজিকে জানিয়ে, মানে খুব টেনশনে ছিলেন উনি, হুম। এবং আচমকা একটা ইয়েতে ভগবানজিকে জানাতে ভগবানজি সেটা জানতে পেরেছেন, আচ্ছা। এবং কাজটা হয়েছে, ওখানেই রয়ে গেছে। এমন ঘটনা ঘটেছে মোস্ট প্রবাবলি ডক্টর ব্যানার্জির ছেলের সঙ্গে। ডক্টর ব্যানার্জির ছেলেকে ডক্টর ব্যানার্জি বোধহয় বলেছিলেন, এই একটা খবর ভগবানজিকে তুমি দিয়ে দেবে। এবার ছেলেটি বাচ্চা তো, হুম। ও ও সব কাজের ফাঁকে বলছে, ভগবানজি তো বললেই জানতে পারবেন, এটা বলে দিই। ওতে ৭৭ না ৭৮ বার কথাটা বলেছে ভগবানজিকে, মানে আমরা যেমনি প্রতিদিন আর কি ভগবানকে হ্যাঁ। বলি। এবার তার সেই দিনই বোধহয় সন্ধ্যেবেলা বা তার পরের দিন সন্ধ্যেবেলা এরকম ও গেছে এর সাথে, তো ভগবানজি বলছেন, একবার বললেই সব জানা যায়, ৭৭ ৭৮ বার কানের কাছে এক কথা এক কথা এক কথা। চরম বিস্ময়কর। বিস্ময়কর মানে কি, এটা এমন একটা জায়গা, আধ্যাত্মিকতার পর্যায়ে উনি পৌঁছে গেছিলেন, যেগুলো আর কি যারা ছিল তারা কিন্তু পুরো ব্যাপারটা তাদের অনুভব করেছে। তাসখান যখন চুক্তি হয়, লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী, তাসখান ম্যান, যার ফেস ম্যাপিং হয়েছে, আচ্ছা। অ্যাকচুয়ালি যারা সত্যিকারের গবেষক, এগুলো আমার তাদের কাছ থেকেই জানা, মানে ডক্টর শঙ্কর চ্যাটার্জি, অম্লান কুসুম ঘোষ, সৈকত নিয়োগী, অংশুমান গাঙ্গুলি, কেশব ভট্টাচার্য, জয়ন্ত চৌধুরী, বিজন নাগ। বিজন নাগ তো রেগুলারলি যেতেন আচ্ছা। ওখানে, এখনো যে কজন বেঁচে আছেন বিজন নাগ হচ্ছেন তাদের মধ্যে অন্যতম। অন্যতম। এই ওনাদের কাছ থেকেই আমার সমস্ত কিছু, ওনাদের কাছেই চর্চাটা শেখা, নিজের কৌতূহল নিবারণ। তা একবার হয়েছিল কি, কলকাতায় এই আপনার সোদপুরে আপনার শিবপ্রসাদ নাগ, মানে ওনাকে সবাই মাস্টারমশাই বলতো, উনি ছিলেন। তা শিবপ্রসাদ নাগের একটা অনুষ্ঠান বোধহয় হচ্ছিল, সেখানে কেউ একজন কোনো বিরূপ মন্তব্য করেছিল ওনার সম্বন্ধে। বিরূপ মন্তব্য মানে এই সেন্সে করেছিল, উনি তো এটা করলেন, উনি তো না করলেই পারতেন। ঠিক সেই সময়ই কলকাতা থেকে চারণিক, ওনারা নিজেদের চারণিক বলতেন, চারণিকদের মধ্যে মূল চারণিক এখন আছেন আমাদের সঙ্গে, ওনারা গেছেন, ওনাদের বোধহয় এই সম্বন্ধে বলেছেন, অমুক কত বড় ইয়ে হয়ে গেছে যে আমি কি করছি তার সম্বন্ধে সমালোচনা করতে শিখে গেছে, এরকম একটা টাইপের কথা, একটু হালকা উষ্মা। উনি তো, ওনাদের তো ওসব কিছু থাকে না, উষ্মা রাগ না, আশীর্বাদও করবেন না, অভিশাপও দেবেন না, এরকম ব্যাপার, শুধু নিজের কাজটুকু করে যাবে। হ্যাঁ। আর আপনি যদি ওনাদের কাছে কিছু প্রার্থনা করেন, সেইটা ওনাদের করুণাটা আপনার কাজ হয়ে যাবে, আপনার দিকে প্রবাহিত হবে। আপনার দিকে প্রবাহিত হবে।
এবং সেটা যদি আবার মানুষের দ্বারা প্রবাহিত হয়, উনি মানুষের দ্বারাই প্রবাহিত করে দেবেন। এই ঘটনাটাও ঘটেছে। আবার দেখুন, উনি নিজেই বলছেন ওনার 6টা বডি, এই যে তাসকান্দে ফেস ম্যাপিং করে 6টা বডি কি করে হল। ওনার চরম জ্বর, কবিরাজ কমলাকান্ত নাড়ি ধরে বসে আছে। উনি কবিরাজ কমলাকান্ত পরে লীলা রায়কে চিঠিতে জানাচ্ছেন, দিদিকে জানাচ্ছেন যে এরকম অবস্থা। সেই সময় মানে ওনার ওই অবস্থা, অথচ তাসখন্দে দেখা যাচ্ছে সেম, যাকে দেখা যাচ্ছে তার ফেস ম্যাপিং করা হয়েছে, ওটা দেখা যাচ্ছে সেম। আপনি প্যারিসম্যান, ভিয়েতনাম চুক্তি, এই মানুষটা কে? মানুষটার এতগুলো বডি কাজ করে যাচ্ছে, আইডেন্টিক্যাল বডি। তাই উনি বলছেন 6টা বডি। আর 6টা বডি কিভাবে হতে পারে ক্রিয়াযোগ বা তন্ত্র সাধনার মাধ্যমে, সেটা তো খুবই পরিষ্কার ব্যাপার। যারা সাধনা করেন তাদের কাছে এটা খুবই সহজসাধ্য ব্যাপার। মানে যে কারণে বিশুদ্ধানন্দজি ফুল চাইলে ফুল তৈরি করে দিতে পারতেন, সুগন্ধ তৈরি করে দিতে পারতেন, রত্ন তৈরি করে দিতে পারতেন। একদম। সারা পৃথিবীর যে মানে চেতনা একটা চেঞ্জ হচ্ছে, এই চেতনার চেঞ্জ কিন্তু উনি বলে দিয়েছিলেন, আমি যখন আসব তখন আস্তে আস্তে দিন পরিবর্তন হবে। আর আমি আসার পরে আমি এই যে এই সভ্যতাকে সভ্যতার চতুর্থ স্তরে পৌঁছে দেবো। আমরা কোন স্তরে আছি নিজেরাই জানি না। আমাদের যে চতুর্থ স্তরটা সেটা কি হতে পারে সেটাও জানি না, সেটা আমরা জানি না, সত্যি জানি না। এবং সেটা যে মানে সভ্যতার উচ্চ স্তর, তার মানে আরো উচ্চ স্তরে পৌঁছবো। হয়তো তখন আর ওই যে মনের কথা বলছিলাম, মুখে আর বলতে হবে না, আপনার সঙ্গে আমার চেতনা ম্যাচ করবে, ভাব জগতে যোগাযোগ হবে। হয়তো সেটাই সত্য যুগ। আর ভাব জগতে যোগাযোগের ব্যাপারটা তো যারা সাধক তারা বহুদিন আগে থেকে করে আসছে। এবং সবচেয়ে বড় কথা কি, উনি এবং জ্ঞানগঞ্জে যেটা হয়ে থাকে, হ্যাঁ, উনি জ্ঞানগঞ্জের কথা উনি বলে গেছেন। আচ্ছা, উনি জ্ঞানগঞ্জের কথা বলে গেছেন। এবং শুধু তাই নয়, উনি জ্ঞানগঞ্জে যে মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা কিভাবে আছে, নুড়ি পাথর, পথ ঘাট, ঘাস মাঠ, মানে ঘাস মাঠ আমি ইন দ্য সেন্স বলছি, ওখানে তো সবই চেতনার ইয়েতে তৈরি হয়। উনি পরিষ্কার করে দিয়ে গেছেন। ওখানে সেই সময় প্রভু যিশু ছিলেন, ওইখানে সেই সময় বুদ্ধ সাধনারত ছিলেন। অর্থাৎ আমাদের এই যে একটা স্তর থেকে আর একটা স্তরে বডি চলে যাওয়া, এটা হয়। আমি এখানে মারা যাচ্ছি মানে এই নয় 3rd ডাইমেনশনে মারা যাচ্ছি, কিন্তু আমার সূক্ষ্ম দেহ সে তো চলে যাচ্ছে, উঠে যাচ্ছে। আর আমার যত কর্মফল ভালো হবে, আমার সেই মনটাও তো একখানা পরমাণু, নিশ্চয়ই সে তত উপরে উঠবে। যত সে হালকা হবে তত সে উপরে উঠবে। এইবার আমি 3rd ডাইমেনশনের, ধরুন 7টা স্তর আছে 3rd ডাইমেনশনের মধ্যেই, আমার শরীর এত হালকা, মানে সূক্ষ্ম শরীর এত হালকা হয়ে গেল, আমি যে 3rd ডাইমেনশন পেরিয়ে 4th ডাইমেনশনে চলে গেলাম, সেখানে আমি নিশ্চয়ই বুদ্ধকে দেখতে পারি, কারণ আমি দেহত্যাগ করে তো ওই পর্যায়ে চলে গেছি। আমি জ্ঞানগঞ্জে যেতে পারি কিভাবে? আমি জ্ঞানগঞ্জে যেতে পারি সমাধির দ্বারা। আমার যদি ঘট সেই রকম ভর্তি না হয়, আমি কখনোই কিন্তু পারবো। অবশ্যই রীতিমতো সমাধি বান হতে হবে জ্ঞানগঞ্জে যেতে গেলে, অথবা আপনার চূড়ান্ত গুরু কৃপা, যে গুরু কৃপা মানে যে গুরু সেই ধরনের পাওয়ার রয়েছে, অথবা আপনার পূর্বজন্মের বহু জন্মের স্বীকৃতি। সেই দেখুন, লাহিড়ী মহাশয় গিয়েছিলেন কি না, বর্ণাচরণ মজুমদার গিয়েছিলেন কি? এমন কোনো তথ্য পাওয়াই যায় না, জানিনি। আমি জ্ঞানগঞ্জে কি করতে যাব? কিন্তু যিনি জ্ঞানগঞ্জে গেছেন, প্রয়োজনে গেছেন। উনি যখন তিব্বতে ছিলেন সেই সময় উনি কাজটা করে এসছেন। আচ্ছা, কারণ ওনাকে করতেই হবে কাজটা। সেটা সেখান থেকে নিয়ন্ত্রণ করাটা সহজ। হ্যাঁ, আগামী পৃথিবী কি হবে সেটা এখানে ঠিক হয় না। ভারতবর্ষ ভাবনায় চলে, ভাবনাটা হয় ওইখানে, ভাবনা মানে চেতনা, ওইখানে ভাবনাটা হয়। আর ওনাকে দিয়ে কাজটা হবে। ধরে নিন উনি কল্কি, ঠিক, সুতরাং উনি গেছেন। আমি কি কল্কি না? আমি কি, আমার দ্বারা কি হবে? আমাকে কেন নিয়ে যাবে? আমি কেন যাব? আমার সমাধি আছে না, আমার সেই সাধন আছে, আমি কিছুই করিনি।
আমি ক্লিয়ার কয়েকটা স্তর হয়তো পেরিয়েছি, সপ্তম স্তরেও যাইনি। লাহিড়ী বাবা যেখানে যাননি, দরকার নেই বলে, উনি যেতে যাবেন কেন? উনি গেছিলেন বলেই বলতে পেরেছেন যে এই জায়গাগুলোতে আছে, এই জায়গাগুলো। এই নন্দকুমার মিশ্রাজিকে বলেছেন, উনি লিখে রেখেছিলেন। হ্যাঁ, উনি লিখে রেখেছিলেন। নন্দকুমার মিশ্রাজি এটা বলেছেন যে ওনার যখন 20 বছর বয়স, তখন ভগবানজি জ্ঞানগঞ্জ দিয়ে আলোচনা করছেন, ওনারা শুনছেন, উনি বাবার সঙ্গে রয়েছেন, আচ্ছা আচ্ছা। বাবার সঙ্গে গেছেন, সেটা আলোচনা হচ্ছে, মানে জ্ঞানগঞ্জে এমনভাবে আলোচনা হচ্ছে যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে উনি জ্ঞানগঞ্জে গেছেন এবং জ্ঞানগঞ্জে গিয়ে ওনাদের দর্শন পেয়েছেন। আর কেন দর্শন পেয়েছেন সেটা তো আমি বললাম। জ্ঞানগঞ্জ হচ্ছে 4th ডাইমেনশনের জায়গা। আমি 3rd ডাইমেনশন বডি নিয়ে যেতে পারি না, হয় যেতে হবে আমাকে সূক্ষ্ম, আর নইলে আমাকে সমাধি মানে ওই সূক্ষ্মভাবে যেতে হবে। এমনি এমনি আমি যেতে পারবো না, আমার 3D বডি নিয়ে চলে গেলাম, এটা সম্ভব হয় না। তারপরে পারমিশনটা দরকার, তারপরে একটা বিরাট পারমিশন দরকার। এমনি এমনি আমাকে নিয়ে যাবে না, না আমি যেতে পারবো না। হ্যাঁ, ওনারা থাকতে পারে। এখন কোথায় আছেন? সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল, তখন কোথায় ছিলেন? যখনই পৃথিবীতে প্রবলেমগুলো হয়, একটা বড় পরিবর্তন আসে, যে জায়গাটা থেকে পরিবর্তন আসতে পারে, ওনার কিন্তু সেই জায়গাটাতেই থাকার কথা। এটা আমার ব্যক্তিগত ধারণা। কারণ উনি বারবার বলছেন বাংলাকে বাঁচানোর চেষ্টা করা হবে, বাংলা না বাঁচলে কেউ বাঁচবে না। বাংলাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। আর আজকের এই বাংলাকে বাঁচানোর চেষ্টা, বা যদি বলেন যে ভারতবর্ষের এই যে আধ্যাত্মিক পরিবর্তন, সেটা কিন্তু শুরু হয়ে গেছিল সেই রাম মন্দির আন্দোলনের সময় থেকে। আচ্ছা। এই রাম মন্দির আন্দোলনের পিছনেও কিন্তু ওনার চিন্তাধারা কাজ করেছে। কারণ উনি জানতেন শ্রীরামকে সারা ভারতবর্ষে পুজো করা হয়, কৃষ্ণকেও পুজো করা হয়, কিন্তু শ্রীরামের যে মানে কি বলবো, গ্রহণযোগ্যতা, সর্বত্র গ্রহণযোগ্যতা, সেটাই হচ্ছে মূল। আপনি জানেন কিনা জানি না, ওনার যখন মানে তথাকথিত চলে যাওয়া বা দেহত্যাগ, আর কি তথাকথিত দেহত্যাগ, অ্যাকচুয়ালি উনি চলে গেছেন, তারও অনেক প্রমাণ আছে। 85-এর ওনার ঘরে গোলওয়ালকারজির চিঠি পাওয়া যাচ্ছে। গোলওয়ালকারজি কে ছিলেন আপনারা জানেন? ডাক্তারজি তো ওনাকে বলেছিলেন তুমি কি RSS এর দায়িত্ব নেবে? উনি বলেছিলেন না, এখন না, আপনি কাজ করুন, কাজ চালান, তৈরি করুন। এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, সবাই বলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে ওনার বিরাট ঝামেলা ছিল। অ্যাকচুয়ালি না, ওটা ওনার স্ট্র্যাটেজি ছিল, ওনাদের স্ট্র্যাটেজি ছিল যে সেই সময় আমাকে সবাইকে নিয়ে চলতে হবে, নইলে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করা মুশকিল আছে। তখন শ্যামাপ্রসাদকে উনি একটু সামনাসামনি একটু গালাগালি দিলেন, বা দিতে পারেন, শ্যামাপ্রসাদও দিতে পারেন। কারণ এই রাজনৈতিক বুদ্ধি তো আমাদের মতো এই ছোটোখাটো মানুষের নেই। আমরা ভাবি যে ওদের মধ্যে বোধহয় খুব ঝগড়া হলো, কিন্তু সবারই তো প্ল্যানটা এক, দেশমাতৃকার মুক্তি। পুরোপুরি দেশমাতৃকার মুক্তি যখন পারলেন না শ্যামাপ্রসাদ, তখন পাকিস্তানের থেকে খানিকটা কেটে পশ্চিমবাংলাকে তুলে নিয়ে চলে আসলেন, করলেন তো সেটা। সেই ব্যাপারগুলো কিন্তু ওনাদের মধ্যে আছে। আপনি চিন্তা করুন না, কার কাছ থেকে নিচ্ছেন? রাসবিহারী বোসের কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন। আজাদিন ফৌজের কে পাঠাচ্ছেন? সাভারকারজি পাঠাচ্ছেন, মানে রাসবিহারীর চিঠি ওনাকে দিয়ে বলছেন এইসব মূল্যায়ন আর কবে হবে জানি না। সবাই ভাবে এদের সঙ্গে নিজেদের মধ্যে খুব মারামারি, খুব অ্যাকচুয়ালি নয়। ওনারা দেশের জন্য, দেশ আগে, দেশ সর্বোপরি, দেশ আগে, তাই করে গেছেন। আর কিছু বুঝতেন না, দেশ দেশ শেষ, আর কোনো ব্যাপার না। এবং সেখানে ভক্তি একমাত্র অস্ত্র এবং ভক্তি উপকরণ। পূজা এবং ভক্তি না থাকলে, মা দেশে মাতা যদি নিজের মাতার সমান না হয়, তাহলে এই ভক্তি সম্ভব নয়। এবং এই যে নেতাজির আধ্যাত্মিকতার ব্যাপারটা আমি আপনাদের বলছিলাম না, এটা কিন্তু জয়শ্রী পত্রিকাতে রেগুলারলি বেরিয়েছিল 1985 সাল পর্যন্ত। উনি কিন্তু এডিশনগুলো সব দেখে দিতেন। ওনার কাছে যেত, কোন কতটা যাবে, কি, এই যে কথাগুলো আমি বললাম, এই কথাগুলো সব জয়শ্রীতে রয়েছে। এবং জয়শ্রীতে আপনি ওই মহামানবা আসে যদি কখনো পড়ে থাকেন, বইটাকে যদি পড়তে ডিকোড, ওটা কিন্তু সান্ধ্য ভাষায় লেখা,
আচ্ছা। ওটাকে ডিকোড যদি আপনি করতে পারেন, বুঝবেন আপনি কি খাজানা পেয়ে গেছেন। এই ওনার অলৌকিকত্বের আর একটা জিনিস ভবিষ্যৎবাণী। ভারতবর্ষে আগামী দিন কি হতে চলেছে, কি হবে, ভারতবর্ষ আবার যে মানে সারা পৃথিবীতে নিজের আসন ফিরে পাবে, সব উনি করে গেছেন। এবং যারাই ওনার হয়ে কাজ করছে, জেনে রাখবেন প্রক্সি, ওনার প্রক্সি। পৃথিবীর প্রত্যেকটা নার্ভ সেন্টারের প্রত্যেকটা জায়গায় ওনার লোক রয়েছে, সে আপনি জেনে হন বা না জেনে হন। কাকে দিয়ে যে উনি কি কাজ করাবেন, কেউ এবং জানে না। সেখানে তার সাধন শক্তি প্রয়োগ করছে। পুরোপুরি সাধন শক্তি প্রয়োগ করে, শুধু ওনার নয়, সপ্ত কল্পান্তজীবী যারা রয়েছেন, চিরজীবী যারা রয়েছেন, চিরঞ্জীবী যারা রয়েছেন, তারা কিন্তু ওনাকে হেল্প করে যাচ্ছেন। তারা দেখার জন্যই বসে রয়েছেন এত যুগ উনি কি কাজটা করবেন। ওনার আগমন হয়ে গেছে, সময় হয়ে গেছে, পুরো সময় হয়ে গেছে, পুরো সবকিছু পাল্টে যাবে এবং দেশ আবার আধ্যাত্মিক বলে বলিয়ান হয়ে সেই জায়গায় পৌঁছে দেবে নিজেদের, মানে আমাদের। এ তো খুব আশার কথা, এবং আমরা প্রত্যেকেই আমাদের ভারতীয় ঐতিহ্যর আরো গৌরব দেখতে চাই। আমরা গৌরবোজ্জ্বল অতীত নিয়ে খুব চর্বিত চর্বণ করি, কিন্তু গৌরবময় বর্তমান এবং গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কথা কম বলি। তা সুতরাং আমাদের সেই দিন আসুক, যত দ্রুত সম্ভব এবং যত স্বাভাবিকভাবে হোক। আমাদের মধ্যে দিয়ে নিজেদের অতীত নিয়ে, নিজেদের ঐতিহ্য নিয়ে সুখে কথা বলার, গৌরব বা গর্বকে অনুভব করার সেই সময়টা যত তাড়াতাড়ি আসুক। আজকে নেতাজির এই অলৌকিক বা আধ্যাত্মিক চেতনা নিয়ে অত্যন্ত গভীরে ডুব দিলেন মাননীয় অভিজিৎ চট্টোপাধ্যায়। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের এটি একটি স্পেশাল এপিসোড হিসাবে আপনারা দেখতে পারেন। 493 নম্বর এপিসোডে মাননীয় প্রবীরবাবু যে পথ চলা শুরু করেছিলেন, মূলত আজকে এই অভিজিৎ বাবুর এপিসোডটি তারই একটি সম্প্রসারিত অংশ বলে আমরা ধরতে পারি। এবং আমরা আশা করব পরবর্তীকালেও আরও অনেক রকম আধ্যাত্মিক চেতনার যে উন্মেষ, সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই সঙ্গে অলৌকিকতা থাকতে পারে, তার সাথে আমরা বসার চেষ্টা করব। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অভিজিৎ বাবু আপনাকে গভীরভাবে কৃতজ্ঞতা জানাই, এবং আপনি দেহ মনে সুস্থ থাকুন, আরও গবেষণায় আপনার সময় কাটুক, অনেক কিছু অজানা জিনিস আপনি তুলে আনুন সবার সামনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য প্রণাম জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য কিছু বলার। আপনি অনেক দিন আমাকে বলেছেন, আমি অবশেষে সুযোগ পেয়েছি, মানে সময় পেয়েছি আপনার সামনে এসে আপনার দর্শকদের সঙ্গে কথা বলার। আপনারা সবাই আমার